আপনি কি জানেন সেকালের বিখ্যাত সম্ভ্রান্ত ধনী হওয়া সত্ত্বেও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারকে তৎকালীন উচ্চবর্ণের গোঁড়া ব্রাহ্মণরা কতটা ঘৃণার চোখে দেখতেন? এমনকি উচ্চ গোত্রের ব্রাহ্মণরা তাদের ছেলে মেয়েদের এই পরিবারে বিবাহ পর্যন্ত দিতে চাইতেন না। তাই খোদ রবীন্দ্রনাথ ঠাকুরকেও বিয়ে করতে হয়েছিল জোড়াসাঁকো কাছারির সামান্য এক কর্মচারী বেণীমাধবের কন্যা ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীকে। এমনকি 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পাওয়ার পরেও এক শ্রেণীর মানুষ বলেছিলেন, নোবেল পেয়েছে তো কি হয়েছে, ওরা তো পিরালি বামুন। ঠাকুর বংশকে, মাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বারবার শুনতে হয়েছে এই পিরালি অপবাদ। কিন্তু কি এই পিরালি ব্রাহ্মণ? কেনই বা এই অপবাদ? কেনই বা এই পিরালি অপবাদে এই সম্ভ্রান্ত পরিবারকে এতটা অবমাননা সহ্য করতে হয়েছিল? আজ শোনাবো আপনাদের সেই কাহিনী, যা এক জমজমাট উপন্যাসের কাহিনীকেও হার মানায়। ব্রাহ্মণ্য ধর্মের কঠোর জাতিভেদ প্রথা, আচার সর্বস্বতা ও কুসংস্কারের ফলে বীতশ্রদ্ধ মানুষ যখন দলে দলে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকে, তখন সনাতন হিন্দু ধর্মের অতীত গৌরব অত্যন্ত ম্লান হয়ে পড়ে। সেই সঙ্গে পাল রাজাদের বৌদ্ধ ধর্ম গ্রহণ ও তার পৃষ্ঠপোষকতা বাংলাদেশেও বৌদ্ধ ধর্মের রমরমায় হিন্দু ধর্ম মৃত প্রায় হয়ে পড়েছিল। সেন রাজাদের আমলে পুনরায় বাংলাদেশে হিন্দু ধর্ম তার ঋত গৌরব ফিরে পায়। এই সময় মহারাজা আদিসুর বা কারো কারো মতে বল্লাল সেন কনৌজ থেকে 5 জন ব্রাহ্মণকে বাংলাদেশে এনেছিলেন। কথিত আছে এরাই নাকি বঙ্গদেশের সমস্ত কুলীন ব্রাহ্মণদের আদি পুরুষ। এই পঞ্চ ব্রাহ্মণ পরিবারের অন্যতম ভবদত্তের পৌত্র ছিলেন রঘুপতি আচার্য। তিনি পাণ্ডিত্যের জন্য কনকদণ্ডী উপাধি লাভ করেছিলেন। এই কনকদণ্ডী রঘুপতির বংশধর ছিলেন দক্ষিণানাথ এবং নাগরনাথ। এই দক্ষিণানাথ ছিলেন একজন সৎ ও উচ্চ বংশীয় ব্রাহ্মণ। তখন বাংলাদেশের রাজা ছিলেন রাজা গণেশ। তিনি দক্ষিণানাথের পাণ্ডিত্যের পরিচয় পেয়ে তাকে রায় চৌধুরী উপাধি দিয়ে পূর্ববঙ্গের যশোর পরগনায় জায়গির দান করেন। সেই থেকে তিনি যশোরেই বসবাস করতে থাকেন। তার নাম অনুসারে সেই গ্রামের নাম হয় দক্ষিণ ডিহি, যা এখনো বর্তমান। এই দক্ষিণানাথের ছিল 4 পুত্র, যথা কামদেব, জয়দেব, রতিদেব ও সুখদেব। আবার রাজা গণেশের মৃত্যুর পর তার পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করে সিংহাসনে বসলেও তার মৃত্যুর পর ইলিয়াস শাহী বংশের নাসির শাহ সিংহাসনে বসেন। এই নাসির শাহর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন খাজাহান আলী। এই খাজাহান আলী সুলতানের কাছ থেকে জায়গির লাভ করে সুন্দরবন এলাকায় চলে আসেন। ইনি ছিলেন জ্ঞানী গুণীর পৃষ্ঠপোষক। তাই যশোরের অনেক গুণী ব্রাহ্মণকে তিনি তার দরবারে উচ্চ পদে নিয়োগ করেছিলেন। এদের মধ্যে একজন ছিলেন গোবিন্দলাল রায়। শোনা যায় এক মুসলিম রমণীর প্রতি আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম হয় মোহাম্মদ তাহের আলী। পুরস্কার স্বরূপ তিনিও সুলতানের কাছ থেকে জায়গির লাভ করেন। কথায় আছে, বন্ধু শত্রু হলে সে হয় মহাশত্রু। সেইভাবে গোবিন্দ রায় ওরফে তাহের আলী ক্রমে একজন কট্টর মুসলিম হয়ে পড়েন। বাংলার বিভিন্ন স্থানে তিনি প্রচুর মসজিদ নির্মাণ করেন এবং ইসলাম ধর্ম প্রসারের কাজে লিপ্ত হন। ফলে মুসলিম সমাজে তিনি পীরের মর্যাদা লাভ করেন এবং মুসলিমদের কাছে তিনি পীর আলী নামেই পরিচিত হন। এই পীর আলীর সাথে সেই যশোরের দক্ষিণানাথের 2 ছেলে কামদেব ও জয়দেবের ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ফলে পীর আলীর অধীনে তারা রাজদরবারে চাকরিও পেলেন। এরপরই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। একদিন রমজান মাসের কোনো এক বিকেল বেলায়
পীর আলী কামদেব ও জয়দেবের সাথে তার বাগানে বসে গল্প করছিলেন। তখন এক কর্মচারী নিজের বাগানের একটি গন্ধরাজ লেবু পীর আলীকে উপহার দেন। পীর আলী সেই লেবুর ঘ্রাণ নেন এবং তার প্রশংসা করতে থাকেন। তখন জয়দেব ও কামদেব একসঙ্গে বলে ওঠে, এ কি হুজুর, এ কি করলেন আপনি? রোজা রেখে সন্ধ্যার নামাজের আগেই ফলের ঘ্রাণ নিলেন? জানেন তো আমাদের শাস্ত্রে আছে, ঘ্রাণেনং অর্ধং ভোজনং, অর্থাৎ ঘ্রাণের মাধ্যমেই তো অর্ধেক ভোজন হয়ে গেল। তাহলে আপনার রোজা আজ গেল। পীর আলী কিন্তু এই পরিহাস সহজভাবে নিলেন না। তিনি এর প্রতিশোধের সুযোগের অপেক্ষায় রইলেন। কিছুদিনের মধ্যেই সেই সুযোগ এসে গেল। রমজান শেষে এসে গেল ঈদ উৎসব। সমস্ত রাজ কর্মচারীদের রাজদরবারে নিমন্ত্রণ হলো। ইতিপূর্বে পৃথক পৃথক রান্নার ব্যবস্থা হতো এবং রান্নার জায়গাও থাকতো দরবার থেকে দূরবর্তী স্থানে। কিন্তু এবারে দরবারের ঠিক পাশেই গোমাংস রান্নার ব্যবস্থা করা হলো। আশপাশের সমস্ত এলাকায় সেই রান্নার গন্ধ ছড়িয়ে পড়ল। একে একে রাজ কর্মচারীরা দরবারে প্রবেশ করছে। জয়দেব ও কামদেব যথারীতি দরবারে প্রবেশ করলেন। গোমাংসের গন্ধ নাকে যেতেই তারা নাক ধরে পালানোর চেষ্টা করলেন। পীর আলী তখন তাদের বললেন, আপনাদের শাস্ত্র মতোই তো অর্ধেক ভোজন হয়েই গেছে, এখন আর পালিয়ে লাভ কি? তখন ওই দুই ভাইকে জোর করে গোমাংস খাইয়ে কলমা পড়িয়ে ইসলাম বানানো হলো। তাদের নতুন নাম দেওয়া হলো জয়দেব থেকে জালালউদ্দিন এবং কামদেব থেকে কামালউদ্দিন খাঁ। এরপর ধর্মান্তরিত জয়দেব ওরফে জালালউদ্দিন এবং কামদেব ওরফে কামালউদ্দিন যশোহরে পিতৃগৃহে ফিরে গেলেন। কিন্তু হিন্দু সমাজের চাপে তারা বাড়ি থেকে ফিরে আসতে বাধ্য হলেন। তখন সুন্দরবনের জায়গিরদার সেই খাজাহান আলী তাদের দুই ভাইকে প্রচুর জমি জমা দিয়ে উত্তর 24 পরগনা জেলায় বসবাসের ব্যবস্থা করে দেন। এই জামালউদ্দিন ও কামালউদ্দিন তাদের বুদ্ধিমত্তায় সেই সম্পত্তি আরো বৃদ্ধি করে জমিদার হয়ে পড়েন। এই জামালউদ্দিন ও কামালউদ্দিনের বংশধররাই মুসলিম সমাজে পিরালি মুসলিম নামে পরিচিত হন। ক্রমে এই বংশ মুসলিম সমাজে একটি বিশিষ্ট ও সম্ভ্রান্ত বংশ হিসাবে স্থান অধিকার করে। এদের আধুনিক পরিচিত মুখ ছিলেন আকরম খাঁ, যিনি অবিভক্ত ভারতের মুসলিম লীগের সহসভাপতি এবং পশ্চিমবঙ্গ মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন। এছাড়াও আব্দুল রাজ্জাক খাঁ প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রীও হয়েছিলেন। এবার আসছি পিরালি ব্রাহ্মণদের প্রসঙ্গে। এদিকে জয়দেব ও কামদেব ধর্মান্তরিত হবার পরেও যে পিতৃগৃহে ফিরে গিয়ে অন্য দুই ভাই সুখদেব ও রতিদেবের সঙ্গে একসাথে কিছুদিন বসবাস করেছিলেন, সেই কারণে জয়দেব ও কামদেব ফিরে এলেও সুখদেব ও রতিদেবকে হিন্দু সমাজ বা ব্রাহ্মণরা জাতিচ্যুত করে, তাদেরকে এক ঘরে করে রাখা হয়। এই দুই ভাই রতিদেব ও সুখদেব ও তার বংশধররাই সমাজে পিরালি ব্রাহ্মণ নামে পরিচিত হয়। এক ঘরে হয়ে পড়া সুখদেব ও রতিদেব তাদের একমাত্র সুন্দরী বোন রত্নমালার জন্য কোনো যোগ্য ব্রাহ্মণ পাত্রই পেলেন না। শেষ পর্যন্ত ঘটনাচক্রে সুখদেবের বাড়িতে এক রাতের জন্য আশ্রয় নেওয়া মঙ্গলানন্দ মুখার্জি নামের এক হত দরিদ্রের সঙ্গে রত্নমালার বিবাহ হয়। কথিত আছে তাকেও দেখানো হয়েছিল এক বিশাল জমি জায়গার লোভ। 250 বিঘা জমি দেওয়া হয়েছিল মঙ্গলানন্দকে যৌতুক হিসাবে, কিন্তু এই বিয়ের কারণে মঙ্গলানন্দকেও এক ঘরে করে রাখা হয়। বোনের বিয়ে তো কোনো মতে দিলেন,
এবার সুখদেব চিন্তিত হলেন নিজের পরমা সুন্দরী কন্যাকে নিয়ে। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সেই সুযোগও একদিন এসে গেল। যশোরের পিঠাভোগের জমিদার বংশের ছেলে জগন্নাথ কুশারি একদিন প্রচণ্ড ঝড় জলের রাতে বজরা করে যাচ্ছিলেন ভৈরব নদীর মধ্য দিয়ে। ঝড় বৃষ্টিতে ছিন্ন ভিন্ন হয়ে সাথীহারা অবস্থায় অত্যন্ত বিপদে পড়েন তিনি। কারণ তখন জলদস্যুদের প্রচণ্ড ডাকাতি ও রাহাজানিতে বাংলার জলপথ বিভীষিকাপূর্ণ হয়ে পড়েছিল। এই অবস্থায় জলদস্যুদের ভয়ে জগন্নাথ কুশারি আশ্রয় নিতে বাধ্য হন সুখদেবের পিতা দক্ষিণানাথ নির্মিত কালী মন্দিরে। সুযোগ বুঝে সুখদেব জগন্নাথকে প্রস্তাব দেন তার কন্যাকে বিবাহ করার। সুখদেবের কন্যা ছিলেন অসামান্য রূপবতী। সুন্দরীর রূপে মোহিত হয়ে তাই জগন্নাথ বিয়েতে রাজি হলেন। কিন্তু পিরালি ব্রাহ্মণের কন্যাকে বিয়ে করার অপরাধে জগন্নাথের পিতা জগন্নাথকে ত্যায্য পুত্র করলেন। তখন তিনি বাধ্য হলেন ঘর জামাই থাকতে। সুখদেব জগন্নাথকে যশোরের নরেন্দ্রপুরের কাছে 12 পাড়ায় প্রচুর জমি জমা দান করেন। এইভাবে কুলীন ব্রাহ্মণ থেকে জগন্নাথ কুশারি হয়ে পড়েন পিরালি ব্রাহ্মণ। জগন্নাথের ছিল 4 পুত্র। এই জগন্নাথেরই পৌপৌত্র বা চতুর্থ উত্তর পুরুষ ছিলেন পঞ্চানন কুশারি। তিনি এক সময় কলকাতায় এসে গঙ্গার তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কলকাতা তখন ইংরেজ, ডাচ, পর্তুগিজ প্রভৃতি বিদেশি বণিকদের প্রভাবে রমরমা। পঞ্চানন কুশারি গঙ্গার ধারে যেখানে বসবাস শুরু করলেন সেখানে তখন জেলে, মালো, কৈবর্ত প্রভৃতি নিম্ন শ্রেণীর মানুষের বাস। এখানে এসে পঞ্চানন অকাতরে গরিব দুঃখীদের দান ধ্যান করে তাদের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করলেন। তিনি সেখানে একটি মন্দিরও প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থাও করেন। ফলে এলাকার মানুষের কাছে তিনি যেমন জনপ্রিয় হলেন, তেমনি তার প্রতি মানুষের শ্রদ্ধাও জন্মালো। আস্তে আস্তে এলাকার সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠলেন পঞ্চানন ঠাকুর। স্থানীয় মানুষেরা তাকে ঠাকুর বলেই ডাকতে লাগলো। এইভাবে পঞ্চানন কুশারি হয়ে উঠলেন পঞ্চানন ঠাকুর। ক্রমে তিনি বর্তমান যেখানে ফোর্ট উইলিয়াম সেখানেও 1 খণ্ড জমি কিনলেন এবং সেখানেই গোলপাতার একটি ঘরও বানালেন। এটি ছিল কলকাতায় প্রথম ঠাকুর বাড়ি। এই পঞ্চানন ঠাকুরের বড় ছেলে ছিলেন জয়রাম ঠাকুর, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে অনেক অর্থ সম্পদ উপার্জন করেছিলেন। একজন সম্ভ্রান্ত ধনী হিসাবে তিনি বাড়ি করেছিলেন ধনসায়রে, যা বর্তমানে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় অবস্থিত। সিরাজের কলিকাতা আক্রমণের সময় ঠাকুরদের প্রচুর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সিরাজের পতনের পর মির্জাফর কলিকাতা আক্রমণের ক্ষতিপূরণ হিসাবে কোম্পানিকে প্রচুর অর্থ দিয়েছিলেন, যা থেকে জয়রামের মেজ ছেলে নীলমণিও পেয়েছিলেন তৎকালীন 6000 টাকা। এই অর্থে নীলমণি পাথুরিয়া ঘাটায় একটি জমি কিনে বাড়ি করেন। কিন্তু কিছুদিন পর ছোট ভাই দর্পনারায়ণের সাথে দাদা নীলমণির সম্পত্তিগত বিরোধ বাধে। তখন নীলমণি সমস্ত কিছু ছেড়ে কেবলমাত্র লক্ষ্মী জনার্দন ও শালগ্রাম শিলা নিয়ে পাথুরিয়া ঘাটার বাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসেন। তখন জোড়াবাগান অঞ্চলের বিখ্যাত ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ জোড়াসাঁকোয় তাকে 1.5 বিঘা জমি দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু তিনি তা নিতে রাজি হলেন না। তখন বৈষ্ণবচরণ সেই জমি নীলমণির শালগ্রাম শিলা ও লক্ষ্মী জনার্দনের নামে লিখে দেন। অবশেষে সেই জমিতেই এখানেই তৈরি হয় বাঙালির অন্যতম ঐতিহ্য বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। নীলমণির বড় ছেলে রামলোচন এবং মেজ ছেলে রামমণির বিয়ে হয়েছিল
আদি পিরালি বংশের রামকান্ত রায় চৌধুরীর 2 মেয়ে যথাক্রমে অলকা ও মেনকার সাথে। মেনকা 5 বছরের রাধানাথ ও 1 বছরের শিশুপুত্র দ্বারকানাথকে রেখে অকালে মারা যান। দ্বারকানাথকে মানুষ করে তার মাসিকাম জেঠিমা অলকা। এই দ্বারকাই পরবর্তীকালে নানা ধরনের ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ সম্পত্তি উপার্জন করেন এবং বাংলার বিভিন্ন স্থানে জমিদারিও ক্রয় করেন। এই দ্বারকায় ছিলেন আমাদের সকলের পরিচিত ইতিহাস প্রসিদ্ধ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। এই দ্বারকনাথ ঠাকুরেরই বড় ছেলে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের ছিল মোট 15 জন ছেলে মেয়ে। এদের মধ্যে 14তম সন্তান ছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এ থেকে কি জানা যায়? জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরে ছিল একদিকে যেমন জগন্নাথ কুশারীর মতো সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের রক্ত এবং অন্যদিকে ছিল দক্ষিণানাথের মতো উচ্চ গোত্রীয় ব্রাহ্মণ বংশের রক্ত। কিন্তু ভাগ্যের ফেরে তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয় পিরালি অপবাদ। এই পিরালি অপবাদ ও গোরা ব্রাহ্মণদের অবজ্ঞার জেরে শেষ পর্যন্ত দেবেন্দ্রনাথ ঠাকুরকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিতে হয়েছিল। এই হলো ঠাকুর বংশের পিরালি অপবাদের ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি তথ্যমূলক ভিডিওতে। ধন্যবাদ।